আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। এজেন্ডায় থাকতে পারে রাষ্ট্রপতি প্রার্থী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি ভারতের হাই কমিশনার। লতিফ সিদ্দিকী গ্রেফতার। জরুরি প্রয়োজনে সর্বোচ্চ 10 লাখ টাকা তুলতে পারবেন 5 ব্যাংকের গ্রাহকরা। ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক। 1 লাখ স্বেচ্ছাসেবক গঠনের পরিকল্পনা। পটুয়াখালীতে জামাত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তের নির্দেশ। দেশকে এগিয়ে নিতে মেধাবী ও শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন, মির্জা ফখরুল। সহযোগীদের নিয়ে ভারতে পালাতে চেয়েছিলেন সন্ত্রাসী ইমন। গাইবান্ধায় 1 পদে 2 এলজিইডি নির্বাহী প্রকৌশলী। শিক্ষা প্রতিষ্ঠানে আসছে 21 দিনের ছুটি। দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার, আইনমন্ত্রী। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার। যুক্তরাষ্ট্রের মজুদ কমেছে, বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী শনিবার এই বৈঠক হবে, গণমাধ্যমকে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। দলীয় সূত্র বলছে, এই বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী কে হবে তা নিয়ে এজেন্ডা থাকতে পারে। প্রসঙ্গত, শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকার কারণ দেখিয়ে গেল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের মনোনয়নে বঙ্গভবনের বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। বৈঠকে দুই দেশের সংস্কৃতি ও খেলার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলেও জানান দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, তিস্তা ইস্যুতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। দুই দেশের মানুষের মধ্যে সংযোগের উপর গুরুত্ব দেন ভারতীয় হাই কমিশনার। বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে দাবি করে দীনেশ ত্রিবেদী আরো বলেন, দুই দেশের মানুষের স্বার্থে ভারত সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমরা কেবল সীমান্ত নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিও ভাগাভাগি করি। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা 6টায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান লতিফ সিদ্দিকী। এ সময় তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহের রোববার অথবা সোমবার ট্রাইব্যুনালে হাজিরা হয়ে জামিনের আবেদন করবেন তিনি, যদি তিনি এর আগে গ্রেফতার না হন। দুপুরে একথা বলার পর সন্ধ্যায় তিনি গ্রেফতার হন। একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ 10 লাখ টাকা তুলতে পারবেন। এতদিন শুধু নিজের চিকিৎসার জন্য টাকা তোলার সুযোগ থাকলেও এখন থেকে মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন ও স্বামী স্ত্রীর চিকিৎসা সহ অন্যান্য জরুরি প্রয়োজনে এ অর্থ তোলা যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। আলোচ্য 5 ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 4টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি 30,000 স্বেচ্ছাসেবককেও প্রস্তুত করা হবে। পটুয়াখালীর সদর উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। মঙ্গলবার রাতে বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, গত 22 জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে মোহাম্মদ শহীদুল ইসলামকে। তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও পরিকল্পিত উদ্যোগই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁয়ে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা অন্যতম। তবে চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনাও অনেক। পরিকল্পিতভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন, ধৈর্য, পরিকল্পনা এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে এগিয়ে নিতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। মেধাবীরা সব ক্ষেত্রেই ভালো করছে এবং সরকার যোগ্যদের মূল্যায়নে কাজ করছে। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় সহযোগীদের নিয়ে যশোর গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বুধবার গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে খবর ছিল সন্ত্রাসী ইমন প্রাইভেট কারে করে যশোরের দিকে আসছে। গত রাত 3:30টার দিকে নড়াইল যশোর সড়কের ঝুমঝুম এলাকায় অভিযান চালিয়ে আরো 3 সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়েছে। ইমন ছাড়া গ্রেফতার বাকি 3 জন হলেন মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আলফি ইসলাম আলিম। বুধবার সকাল 10টায় তাদের চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে যশোরের পুলিশ সুপার জানান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য যশোর এসেছিলেন। গাইবান্ধা জেলা এলজিইডি কার্যালয়ে একই পদে 2 নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিকে কেন্দ্র করে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর সম্পন্ন না হওয়ায় সেবা গ্রহীতা ও ঠিকাদারদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজেও ধীরগতি তৈরি হয়েছে। এলজিইডি কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি নির্বাহী প্রকৌশলী হিসেবে আব্দুল আজিজ যোগ দিলেও আগের কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেননি। ফলে গত 2 সপ্তাহ ধরে বিভিন্ন দাপ্তরিক কাজে আসা ঠিকাদাররা নির্বাহী প্রকৌশলীর সেবা পেতে সমস্যায় পড়ছেন। কার্যালয়ের কর্মচারীরাও 2 কর্মকর্তার একসঙ্গে অফিস করার বিভ্রান্তির কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, নতুন কর্মকর্তার দায়িত্ব গ্রহণ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি তারা পাননি, তবে উভয় কর্মকর্তাকে অফিসে দেখা গেছে। আগস্ট ও সেপ্টেম্বরে শিক্ষক-শিক্ষার্থীরা লম্বা ছুটি পেতে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী 2 মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মোট 21 দিন ছুটি থাকবে। এর মধ্যে আগস্টে সাপ্তাহিক ছুটি রয়েছে 9 দিন। এছাড়া 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস একদিন, 12 আগস্ট আখেরি চাহার শোভা একদিন, 26 আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন, সব মিলিয়ে এ মাসে মোট 12 দিন ছুটি থাকবে। এদিকে সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি রয়েছে 8 দিন। এছাড়া 24 সেপ্টেম্বর ফাতিহা ইয়াজদোহম একদিন, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে ছুটি থাকলেও তা শনিবার পড়ায় এ উপলক্ষে অতিরিক্ত ছুটি মিলবে না। ফলে সব মিলিয়ে এ মাসে ছুটি মোট থাকবে 9 দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, দিওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়াকে আরো দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া দেশি বিদেশি অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মামলার জট কমানো এবং বিচার প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। 2026 ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গের পর এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন 34 বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড। মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের 4-2 গোলের জয়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেন নেইমার।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জেরে এক লাফে ব্যারেল প্রতি প্রায় $3 বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মার্কিন অপরিশোধিত তেলের মজুদ আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় আরও চাঙা হয়েছে তেলের বাজার। বুধবার বাংলাদেশ সময় দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি $2.70 বা 3.2% বেড়ে $86.79 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $2.65 বা 3.3% বেড়ে $81.91 দাঁড়িয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।